3 মাস ধরে চাঙ্গা ঢাকা স্টক এক্সচেঞ্জ পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধিতে শঙ্কা। আয়কর রিটার্নের অন্যতম করে থাকছে ছাড়। প্রথমবার জমাকারীকে দিতে হবে সর্বনিম্ন 1000 টাকা। ভিত্তি সম্প্রসারণ করে রাজস্ব বাড়ার আশা দেখছেন অর্থনীতিবিদরা। ভয়াবহ ইঞ্জিন সংকটে জোড়াতালি দিয়ে চলছে রেলওয়ে। টিকে থাকা 66% মেয়াদ উত্তীর্ণ। বাড়ছে শিডিউল বিপর্যয়, দুর্ঘটনা। দ্রুত নতুন ইঞ্জিন কেনার পরামর্শ। শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। এবং 3 বছর দেউলিয়ত্ব ঘুচিয়ে ফের উচ্চ মধ্যম আয়ের দেশ শ্রীলঙ্কা। বিশ্বব্যাংকের স্বীকৃতি শিল্প, পর্যটন ও আর্থিক খাতের পুনরুদ্ধারই সাফল্যের ভিত্তি বলছেন বিশ্লেষক। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি কাজল আব্দুল্লাহ। প্রায় 3 মাস ধরে চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। 54 কার্যদিবসের মধ্যে 53 দিনই লেনদেন হয়েছে 700 কোটি টাকার বেশি। একে পুঁজিবাজার নিয়ে সরকারের বিশেষ ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন অর্থনীতি বিশ্লেষকরা। যদিও কার্যক্রম বন্ধ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বৃদ্ধি কিংবা জেড ক্যাটাগরি কোম্পানির দাপট বাজারের সংখ্যা বাড়াচ্ছে বলে মনে করেন তারা। এ অবস্থায় খারাপ কোম্পানির শেয়ার লেনদেনের সীমা নির্ধারণের পরামর্শ তাদের। কামরুল হাসান সবুজের রিপোর্ট। চাঙ্গা দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। শুরুটা গেল 8 এপ্রিল, যেদিন ঢাকার পুঁজিবাজারে লেনদেন হয় 991 কোটি 59 লাখ টাকার শেয়ার, যা এর আগের কার্যদিবসের চেয়ে 394 কোটি 56 লাখ টাকা বেশি। এরপর 700 কোটি টাকার কম দৈনিক লেনদেন হয়েছে মাত্র একদিন 19 মে 675 কোটি 73 লাখ টাকা। 30 জুন পর্যন্ত বাকি 52 কার্যদিবসে 700 কোটির বেশি লেনদেন হয়েছে 7 দিন, 18 দিন হয়েছে 800 কোটি টাকার বেশি, 900 কোটি টাকার বেশি হয়েছে 7 দিন, 1000 কোটি ছাড়িয়েছে 18 দিন, আর 2 দিন পার হয়েছে 1500 কোটি টাকার গণ্ডি। এর আগে ঢাকার পুঁজিবাজারে দৈনিক লেনদেনে এমন টানা চাঙ্গা ভাব দেখা গেছে 2022 সালের 23 অক্টোবর পর্যন্ত। মেসেজ ইজ ক্লিয়ার, দিস গভর্নমেন্ট ইজ সিরিয়াস উইথ দ্য ক্যাপিটাল মার্কেট ইমপ্রুভমেন্ট, এবং এটা ব্রড বেসড করা, পার্টিসিপেটরি করা। বিশ্লেষকরা বলছেন বিনিয়োগমুখী হওয়ার পরও শঙ্কা জাগাচ্ছে দৈনিক লেনদেনে চাঙ্গা ঢাকার পুঁজিবাজার। এখন যেটা ক্যাপিটাল মার্কেট তোমরা দেখতেছো বা শেয়ার বাজার পপুলারলি নোন অ্যাজ, এটা কোনো শেয়ার বাজার না। এটা ছোট হতে 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 এত ছোট হয়ে গেছে। এর মধ্যে যে 1000, 1200, 1300 কোটি টাকা টার্ন ওভার হচ্ছে, এটা আমাদের গুড লাক ফর আস। ওটা কিছু না, এক্সপেকটেশন থেকে, আশাবাদ থেকে যে সামনে ভালো হবে। লেনদেন বেশি হওয়ার মানে কিন্তু এই নয় যে খুব ভালো মানের লেনদেন হচ্ছে। সাধারণ বিনিয়োগকারীদের বিনিয়োগ নিয়ে তাদের এমন শঙ্কার কারণও স্পষ্ট। গেল 30 জুন পর্যন্ত 1 বছরের লেনদেন পর্যালোচনা করে দেখা গেছে প্রতিষ্ঠান বন্ধ কিংবা প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ। ডিএসসির ওয়েবসাইটে এমন 33টি কোম্পানির তালিকা প্রকাশের পরও এসব কোম্পানিতে অর্থলগ্নি করে চলেছেন বিনিয়োগকারীরা। এই 33 কোম্পানির মধ্যে আবার 20টির শেয়ারের দাম বেড়েছে গেল 1 বছরে। এমনকি এ সময় 24 টাকা 40 পয়সার শেয়ারের দাম ঠেকেছে 70 টাকা 50 পয়সার শেয়ারের দাম উঠেছে 204 টাকা 30 পয়সায়। শুধু তাই নয়, গেল সোমবার যে শেয়ার বিক্রি হয়েছে 230 টাকা 70 পয়সায়, পরদিন তা 250 টাকা 80 পয়সায় হয়েছে হাতবদল। ঝুঁকিপূর্ণ কোম্পানিগুলোতে বিনিয়োগ বৃদ্ধি মানেই হলো যে এই পুরো স্টক মার্কেটের ঝুঁকি বেড়ে যাচ্ছে। শেয়ার বাজারের ধরনটাই এমন যে এখানে একবার আতঙ্ক তৈরি হলে তখন কিন্তু তর্কে পড়ে যায়। যদি অস্থিরতা তৈরি হয়, যে কোনো ধরনের ঘটনা ঘটে, তাহলে সেই ক্ষেত্রে এটা দায়টা কে নেবে পরে। বাজারে বাজে কোম্পানি থেকে বিনিয়োগ সুরক্ষা দিতে ভালো কোম্পানি তালিকাভুক্ত করতে সরকারকে এবার জোরে সোরে উদ্যোগ নেওয়ার তাগিদ দিচ্ছেন বাজার বিশ্লেষকরা। ক্যাপিটাল মার্কেটকে তোমরা যে অবয়বে দেখতে চাইছো, সেটার জন্য লোকাল ভালো কোম্পানিগুলোকে বিক্রি করতে হবে। সরকারি মালিকানা অনেকগুলো ভালো আছে, গুড আর্নিংস, ওদের যদি ক্যাপিটালের দরকার না হয় তারা ডাইরেক্ট লিস্টিংয়ের মাধ্যমে বিক্রি করতে পারবে। আরেকটা হচ্ছে মাল্টিনেশনাল কোম্পানি। বেশ কয়েকটা মাল্টিনেশনাল কোম্পানি কিন্তু শেয়ার বাজারে তালিকাভুক্ত নয়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে জেনে নেব দেশের পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি। সবশেষ জানতে চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে। আজকে পুঁজিবাজারের সপ্তাহের প্রথম কার্যদিবস যদি বলি, সেক্ষেত্রে কার্যদিবসের শুরুতে কিন্তু আমরা দেখছি যে ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু লেনদেন চলছে। আজকের যে বাজার ডিএসসি এক্স, এখন পর্যন্ত আমরা দেখছি যে
35 পয়েন্ট বেড়েছে, 5779 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির সরিয়া সূচক 6 পয়েন্ট বেড়েছে, 1175 পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 13 ইন্ডেক্সটি 2179 পয়েন্টে অবস্থান করছে, বেড়েছে 16 পয়েন্ট। এছাড়া আমরা দেখছি যে 1,02,562 শেয়ার লেনদেন হয়েছে। সে পুঁজিবাজারের ঊর্ধ্বমুখী যে প্রবণতা আশানুরূপ অবস্থা, সেই আলোকে কিন্তু আমরা দেখছি হাত বদল হয়েছে লাখেরও বেশি শেয়ার এখন পর্যন্ত। সেক্ষেত্রে বাজার মূল্য আমরা দেখি 450 কোটি 71 লাখ টাকা। এছাড়া 254টি প্রতিষ্ঠানের শেয়ার ঊর্ধ্বমুখী, 68টি প্রতিষ্ঠান নিম্নমুখী এবং অপরিবর্তিত অবস্থায় রয়েছে 62টি প্রতিষ্ঠানের শেয়ার দর। শীর্ষ টপ 20 যদি আমরা বলি যে 20টি শীর্ষ যে প্রতিষ্ঠান রয়েছে তার মধ্যে শুরুতে আমরা দেখছি মালিক স্পিনিং প্রতিষ্ঠানটির শুরুতে আমরা দেখছি যে এখন পর্যন্ত 40 টাকা 50 পয়সা দরে প্রতি শেয়ার হাত বদল চলছে। সর্বোচ্চ 41 টাকা 50 পয়সা ছিল, সর্বনিম্ন 38 টাকা 10 পয়সা ছিল। এছাড়া সবশেষ কার্যদিবস গত সপ্তাহে সেটি কিন্তু 40 টাকা 10 পয়সায় বিক্রি হয়েছে। এছাড়া আমরা দেখছি যে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রি প্রতিষ্ঠানটি, তাদের প্রতিটি শেয়ার কিন্তু বিক্রি করছে 20 টাকা 40 পয়সায়। সর্বোচ্চ মূল্য দেখছি 21 টাকা, সর্বনিম্ন ছিল 20। এছাড়া সব শেষ কার্যদিবসে বিক্রি হয়েছে 20 টাকা 20 পয়সায়। বেক্সিমকো প্রতিষ্ঠানটি ওষুধ কোম্পানি তৃতীয় অবস্থানে রয়েছে, 30 টাকা 70 পয়সা দরে প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে। 31 টাকা 40 পয়সা ছিল সর্বোচ্চ, 30 টাকা 50 পয়সায় সর্বনিম্ন বিক্রি হয়েছে। এছাড়া সবশেষ গত দিনের শেয়ার বিক্রি হয়েছে 30 টাকা 50 পয়সা দরে। এখানে 4 নম্বর অবস্থানে দেখছি আমরা বেক্সিম ফার্মা প্রতিষ্ঠানটি 49 টাকা 20 পয়সা বিক্রি হচ্ছে প্রতিটি শেয়ার, যার সর্বোচ্চ মূল্য দেখছি আমরা 10 পয়সা কিন্তু বাড়তি ছিল মাত্র, 149 টাকা 30 পয়সা ছিল, সর্বনিম্ন দেখছি 145 টাকা 30 পয়সা। এছাড়া গত দিনেও কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার বিক্রি হয়েছে 135 টাকা 30 পয়সায়। ইউনিক প্রতিষ্ঠানটি এখন পর্যন্ত আমরা দেখছি যে 46 টাকা 30 পয়সা ধরে বিক্রি হচ্ছে, 46 টাকা 50 পয়সা ছিল সর্বোচ্চ। এছাড়া সর্বনিম্ন ছিল 42 টাকা 20 পয়সা। 6 নম্বর অবস্থানে যে প্রতিষ্ঠান রয়েছে সেটি হচ্ছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড প্রতিষ্ঠানটি, তার প্রতিটি শেয়ার কিন্তু এখন পর্যন্ত বিক্রি হচ্ছে 49 টাকা 70 পয়সা দরে। 50 টাকা 70 পয়সা ছিল সর্বোচ্চ, 49 টাকা ছিল সর্বনিম্ন এবং 50 টাকা 50 পয়সা দরে বিক্রি হয়েছে সব শেষ কার্যদিবসে। আইটি কোম্পানি একটি প্রতিষ্ঠান দেখছি আমরা, সেটি হচ্ছে যে কিন্তু এখন পর্যন্ত তাদের 50 টাকা বিক্রি হচ্ছে। আইটিসি প্রতিষ্ঠানটি 50 টাকায় বিক্রি প্রতি শেয়ার, 50 টাকা 60 পয়সা ছিল সর্বোচ্চ, যদিও সেই ধারায় কিন্তু বলা চলে যে কিছুটা কমেছে 60 পয়সা। সর্বনিম্ন আমরা দেখছি 49 টাকা 80 পয়সা ছিল, 49 টাকা 70 পয়সা ছিল শেষ কার্যদিবস। এছাড়া 8 নম্বর অবস্থানে বিএসআরএম স্টিল প্রতিষ্ঠানটি তাদের প্রতিটি শেয়ার বিক্রি করছে এখন পর্যন্ত 90 টাকা 10 পয়সা, সর্বোচ্চ ছিল 91 টাকা 60 পয়সা। এছাড়া 9 নম্বরে আছে ডোমিনেস এবং 10 নম্বর অবস্থানে দেখছি আমরা এটি হচ্ছে 10 নম্বর অবস্থানে রয়েছে সাজি পাওয়ার বাওয়ার। তো সব মিলে বলা চলে যে ঊর্ধ্বমুখী যে প্রবণতায় চলছে এখন পর্যন্ত এবং ধারাবাহিকভাবে আশা পূরণ করছে ডিএসসি, সেক্ষেত্রে সব কিছু মিলে বলা চলে যে একটি আশানুরূপ অবস্থায় চলছে ডিএসসি। তো এই ছিল সবশেষ ডিএসসির। তো দর্শক, এখন পর্যন্ত ছিল ডিএসসির সবশেষ। বিস্তারিত জানাতে দেশের শেয়ার বাজার নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন পুঁজিবাজার স্টক ব্রোকার্সদের সংগঠন ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম। জনাব সাইফুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি এ সময় বাণিজ্যে। আমরা শুরুতে একটু জানতে চাচ্ছি যে শেয়ার বাজারে যে আশানুরূপ প্রতিচ্ছবি আমরা দেখছি, সরকারের যে পজিটিভ যে নির্বাচনী ইশতেহার সবকিছু মিলে যে সিদ্ধান্ত, সেই প্রভাবটি কিভাবে আপনি দেখছেন বর্তমান ডিএসসিতে? ধন্যবাদ। আমরা যেটা আশা করেছিলাম যে ধরেন আমাদের একটা কেয়ারটেকার গভর্নমেন্টের সময় আমাদের যখন ইলেকশন ম্যানিফেস্টোটা দেওয়া হলো, তখন একদম ক্লিয়ারলি যে প্রতিশ্রুতিগুলি ছিল বর্তমান সরকার ক্ষমতায় আসার আগে, ক্ষমতায় আসার পরও আমরা দেখছি যে ওই প্রতিশ্রুতিগুলি ওনারা ক্যারি ফরওয়ার্ড করছেন। আমরা দেখলাম যে বিসেক রিকনস্টিটিউট হয়েছে, আমরা দেখলাম যে ওনারা যে ডিরেগুলেশনের কথা বলছে সেটা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে
বাজারকে চলতে দেওয়ার মতো যেই প্রতিশ্রুতিটা ছিল সেটা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে আপনার নতুন কোম্পানি আনার জন্য যেসব উদ্যোগ দরকার সেগুলি করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় বা তারা আগে থেকে যে ব্যারিয়ারগুলি ক্রিয়েট করা হয়েছিল বাজারে একটা সুষ্ঠু পরিবেশে থাকার জন্য, সেগুলির থেকে আমরা বেরিয়ে আসতে পারছি। যে এই যে মেসেজগুলি, এগুলি মেসেজগুলি তো বাজারে যাচ্ছে, ইনভেস্টরের কাছে যাচ্ছে, এন্টারপ্রেনিয়রদের কাছে যাচ্ছে, লোকাল এবং ইন্টারন্যাশনালি যারা বাজার নিয়ে অনেকদিন ধরে ওয়েট করছিলেন ওনাদের কাছে যাচ্ছে। তো সব মিলিয়ে যে পজিটিভ টোনটা গত 3 মাস ধরে আমরা দেখছি, সেটারই ধরেন আপনার রিফ্লেকশন হচ্ছে যে আপনার এই যে ভলিউম আমরা যেটা দেখছি 1500 কোটি টাকা হয়তোবা ছাড়িয়ে যাবে আজকে, বা 1500 কোটি টাকা অলরেডি আমাদের একদিন ছাড়িয়ে গিয়েছে। তো ভলিউমটা হচ্ছে ইজ দ্য রিফ্লেকশন, আর আপনার ইন্ডেক্সটা তো ইজ এ ফলো থ্রু ম্যাটার। যখন ভলিউম বাড়বে তখন আশা করা যায় যে ইন্ডেক্সও বাড়বে, কারণ আমাদের এখানে অনেক কোম্পানি শেয়ারই আন্ডার প্রাইস ছিল। তো সেগুলি এখন বাজারে যখন বিনিয়োগকারী আসবে ওনারা দেখবেন যে কোন কোন শেয়ার আন্ডার প্রাইস ছিল, সেগুলিতে বিনিয়োগ হবে এবং সেগুলিতে বিনিয়োগ করে স্বাভাবিকভাবেই ইন্ডেক্স যেখানে ছিল তার চেয়ে ইন্ডেক্স সামনের দিকে যাবে। রাইট। সো দিজ আর অল ভেরি লজিক্যাল, মানে এখানে আমরা ইললজিক্যাল কোনো কিছু কোনো মুভ দেখতে পাচ্ছি না। সেক্ষেত্রে বিনিয়োগকারীদের মধ্যে বর্তমানে কি প্রভাব দেখছেন? তাদের উচ্ছ্বাস কিংবা কতটুকু তারা আর স্বস্তি প্রকাশ করছে? উচ্ছ্বাসেতে আমি বলবো যে কি, আপনার যে আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম ছিল, দ্য ক্রাইসিস অফ আওয়ার স্টক মার্কেট ওয়াজ দ্য ল্যাক অফ কনফিডেন্স। আচ্ছা। আর আমি বলবো যে দ্য কনফিডেন্স ওয়াজ টোটালি ব্রোকেন, যেটা এখন ফিরে আসছে। তো এখন আপনার ধরেন বাজারে বিনিয়োগকারীরা মাত্র ফিরে আসছে। তো এখন পর্যন্ত ধরেন আমরা যদি বলি যে তাহলে মানে উচ্ছ্বাসের পর্যায়ে যেতে হলে আমাদের মার্কেটটাকে অনেক বড় করতে হবে। সারা পৃথিবীতে আপনি দেখেন যে মার্কেটের যে কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি, সেই ক্ষেত্রে আমাদের কন্ট্রিবিউশন ইজ অলমোস্ট নাথিং, ইনসিগনিফিক্যান্ট। তো সেই ক্ষেত্রে আমরা তো যেটা চাচ্ছি সেটা হচ্ছে ইজ নট সামথিং দ্যাট মানে অন দ্য ফেস অফ ইট যেটা সবাই চাচ্ছে সেটা না। আমরা চাচ্ছি যে আমাদের যে কন্ট্রিবিউশন টু দ্য জিডিপি সেটা এখন যে বিলো 10% আসে, এটা আমরাকে 30% এ নিয়ে যাওয়া। আমরা চাচ্ছি আমাদের যে ভলিউমটা এখন 1500 কোটি টাকা ছুঁই সেটাকে 5000 কোটিতে নিয়ে যাওয়া। তো ইন্ডেক্সটা তো আমি যেটা বললাম যে আমরা যদি ওই জায়গায় মার্কেট নিয়ে যেতে পারি, তাহলে আপনার ইন্ডেক্সটা অটোমেটিকলি আপনার বাড়বে। ইন্ডেক্স ইজ নট দ্য বিগ ইস্যু। ইস্যু ইজ দ্য মার্কেটে কনফিডেন্সটা ফিরে আসা এবং এই মার্কেট বিনিয়োগকারীদের জন্য রিটার্ন ক্রিয়েট করা, যেটা আমরা বহু বছর ধরে ফেল করে আসছি। এই রিটার্নটা যদি আমরা এনশিওর করতে পারি, তাহলে আমরা মনে করব যে বিনিয়োগকারীদের উচ্ছ্বাসের একটা যুক্তিসঙ্গত কারণ থাকবে। মার্কেট শেয়ার 10 থেকে 30-এ উন্নতি করার কথা বলছিলেন, সেটি আসলে অ্যাচিভ করার জন্য কি পদক্ষেপ কিংবা উদ্যোগ নেওয়া দরকার? আমাদের আমরা শুধু যে মার্কেট আমরা চাচ্ছি যে এটা 5000 কোটিতে চলে যাক ভলিউমটা, সেটা না। আমাদের প্রধান কাজ হচ্ছে কি মার্কেটটাকে আপনার রিকনস্টিটিউট করা, নট টু রিক্যালিব্রেট। যেমন ধরেন আমাদের এখানে ল্যাকিংস গুলো কি ছিল? প্রধান ল্যাকিংস ছিল গভর্নেন্সের চরম ঘাটতি ছিল, অ্যাকাউন্টেবিলিটি ঘাটতি ছিল। এখানে আমরা যেটা বললাম যে বিনিয়োগকারীদের রিটার্ন এবং ইনভেস্টমেন্ট রিটার্নটা যদি এনশিওর করা না যায় এবং ইনভেস্টমেন্ট প্রোটেকশন করা না যায়, তাহলে আমরা যতই চেষ্টা করি এটা সাস্টেনেবল হবে না। সাস্টেনেবল যদি আমাকে করতে হয়, তাহলে আপনার বাজারের যে ফান্ডামেন্টাল ইস্যুস সেগুলি আমাকে এনশিওর করতে হবে। আমরা বলতে বুঝেছি এটা ইটস এ কালেকটিভ এফার্ট। সেখানে রেগুলেটর, বিসেক, ইভেন দ্য গভর্নমেন্ট, দ্য স্টক এক্সচেঞ্জেস এবং আমরা যারা মার্কেট ইন্টারমিডিয়েটরিজ আছে, যারা সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন হিসেবে কাজ করে, সবাইকে মিলে প্রথমে যেটা করতে হবে যে গভর্নেন্স, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি এগুলি এনশিওর করতে হবে। এনশিওর করার পরে যে বিনিয়োগকারীরা এখানে এসে তার অ্যাটলিস্ট ইনভেস্টমেন্টটা প্রোটেক্টেড থাকবে, মোটামুটিভাবে রিটার্নটা আমরা এনশিওর করতে পারবো, প্রতারিত হবে না, ভালো কোম্পানি আমরা বাজারে আনতে পারবো, আমরা ফরেন ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করতে পারবো। এই বেসিক জিনিসগুলি আমরা যদি অ্যাড্রেস করতে পারি, তাহলে আমরা যেই বাজার চাচ্ছি সেটা হয়তো আগামী 1 বছরের মধ্যে আমরা সেটা দেখতে পারবো এবং আমরা ওই পথের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। জনাব সাইফুল, একটু যদি বলেন যে বিদেশি বিনিয়োগ থেকে শুরু করে বিভিন্ন যে কথাগুলো বলছিলেন, সেই ক্ষেত্রে আমাদের কি প্রোডাক্ট আছে সেই আকর্ষণীয় অ্যাট্রাকশন সৃষ্টি করার জন্য, কি মনে করেন? এনাফ প্রোডাক্ট নেই, টু বি ভেরি অনেস্ট, কারণ আমার এখানে ইনভেস্টেবল স্টক খুব কম। আপনি যদি আপনার রিজিওনাল মার্কেটগুলিতে দেখেন, সেখানেও আপনার দি সাইজ অফ দ্য কোম্পানিজ আর ভেরি বিগ, এবং লোকাল কোম্পানিগুলিতে ফরেনাররা ইনভেস্ট করে। কিন্তু আমাদের এখানে লোকাল বড় কোম্পানিগুলি পর্যাপ্ত পরিমাণ লিস্টিং হচ্ছে না। আপনারা সবাই জানেন গত 3 বছর ধরে লিস্টিং নাই বললেই চলে, বা গত 15 বছর ধরে অ্যাকচুয়ালি আপনার কোনো ভালো কোম্পানি লিস্টিং হয়নি। তো ভালো কোম্পানি লিস্টিং করতে হবে, বাট দি ফরেনার্স হ্যাভ
tremendous interest in our market because আমাদের অন্যান্য ম্যাক্রো প্যারামিটারগুলি তো অলওয়েজ ভেরি পজিটিভ। গত 2 বছর হয়তো আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে দিয়ে গেছি, বাট আমাদের মার্কেটে দি ফরেনার্স হ্যাভ ভেরি মাচ ইন্টারেস্ট, বাট আমাকে প্রোডাক্ট তৈরি করতে হবে, আমাকে এনশিওর করতে হবে যে আমাদের এখানে ইনভেস্টেবল স্টক ইজ এনাফ ফর দেম টু ইনভেস্ট। আমরা যদি এই পরিবর্তনগুলি আনতে পারি তাহলে অবশ্যই ফরেন ইনভেস্টমেন্ট আবার ফেরত আসবে। এবং আরো কয়েকটা জিনিস আপনারা ধরেন ব্যারিয়ার টু গ্রো যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে যে আপনি জানেন যে আমাদের এখানে যেটাকে বলে ক্যাপিটাল গেইন ট্যাক্স আরোপ করা হয়েছে 2 বছর আগে। এই ক্যাপিটাল গেইন ট্যাক্সটা ইজ ভেরি কাম্বারসাম প্রসেস, যেটা আপনার ধরেন পৃথিবীর অনেক উন্নত দেশে এখন পর্যন্ত নেই। সেটা নিয়ে আমার মনে হয় যে একটু নতুন ভাবে চিন্তা করতে হবে। ভিয়েতনামের যেই প্রসেসটা সেটা নিয়ে আমরা বলছি যে মানে এইভাবে ক্যাপিটাল গেইন ট্যাক্সটা ডিটারমাইন করা ইজ নেক্সট টু ইম্পসিবল। প্রতিটা ট্রানজাকশনের পর একটা অডিট রিপোর্ট হওয়া, এগুলি আসলে আপনার মানে আমাদের মার্কেটকে এগিয়ে যাওয়ার চেয়ে পিছিয়ে নিয়ে যায়। এটার অল্টারনেটিভ হিসেবে আমরা বলছি যে ভিয়েতনামে যেমন আপনার একটা ধরেন এক্সট্রা এডিশনাল ট্যাক্স দিতে হয় ব্যাপারটা ইজি করার জন্য, কিন্তু রেমিটেন্সটা খুব ইজি হয়। এই জিনিসগুলি আমরা বলছি বিসেককে, নতুন বিসেক আসছে, বিসেককে বলছি টু টেক ইট আপ উইথ দ্য এনবিআর অ্যান্ড উইথ দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এগুলি আমাদের পিআর গ্রুপের, ধরেন আমি বলছি যে লাইক সে পাকিস্তান, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, ওইখানে যত তাড়াতাড়ি অর ইভেন টার্কি, যে যত তাড়াতাড়ি এই ট্রানজাকশনগুলি করা যায় ফর দ্য ফরেন ইনভেস্টর, ঠিক সেভাবে আমাদেরকে করতে হবে। আদারওয়াইজ আমরা ফরেন ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে পারবো না। দুইটা জিনিস, একটা হচ্ছে ইনভেস্টেবল স্টকস আমাদেরকে বাড়াতে হবে, আর একটা হচ্ছে প্রসেসটাকে খুব স্মুথ এবং স্ট্রেইট করতে হবে। মানে কোনো চ্যালেঞ্জিং সিচুয়েশনের মধ্যে দিয়ে ফরেনাররা যেতে চায় না, বিকজ দে হ্যাভ মাল্টিপল অপশনস টু ইনভেস্ট অ্যাক্রস দ্য গ্লোব। সেক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভালো যেগুলো লাভজনক অবস্থায় রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোকে পিছিয়ে নিয়ে আসার কথা ছিল, সেক্ষেত্রে আসলে কোন অবস্থানে রয়েছে এখন পর্যন্ত সেই পদক্ষেপ, কি মনে করেন? আমরা ধরেন এটা তো অনেক বছর ধরে বলে আসছি, আমরা ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টের সময় একটা মুভ নিয়েছিলাম, কিন্তু এটা আনফরচুনেটলি হয়নি। এখন তো একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, এবং এই গভর্নমেন্টের কিন্তু একটা কমিটমেন্ট আছে যে সরকার ব্যবসা করতে চায় না, এবং সেখান থেকে আপনি জানেন যে বন্ধ কোম্পানিগুলিকে দিয়ে দিতে যাচ্ছে, এবং যেগুলি ধরেন লাভজনক বা অলাভজনক কোম্পানি যেটাই আছে, আমরা বলছি যে বাজারের থ্রুতে ডিসইনভেস্ট করতে বা প্রাইভেটাইজেশন করতে, উইচ ওয়াজ এ প্রুভেন মডেল ইন দ্য আদার কান্ট্রিজ। আমরা বলছি যে বাজারের মাধ্যমে ছেড়ে দিতে শেয়ারগুলি, এবং আমরা এনশিওর করবো যে মানে ভালো হাতে যায় এবং বাজারটাও ডেপথ বাড়বে, মানে ব্যাপ্তি বাড়বে। এট দ্য সেম টাইম এই যে গভর্নমেন্টের যে অনেক কোম্পানি, যেমন আপনাকে আমি বলি যে ধরেন ঢাকা ইন্টারকন হোটেল, ঢাকা ইন্টারকন হোটেল, the other hotels in Dhaka, 5-star hotels in Bangladesh or in Dhaka are making a good amount of money, whereas this hotel has been making loss for years after years. এই যে ধরেন কোনো কারণ ছাড়াই, বাট এটা অলরেডি একটা লিস্টেড কোম্পানি, অনলি 5% লিস্টেড, 95% ইজ রিটেন বাই দ্য গভর্নমেন্ট। সেখানে যদি গভর্নমেন্ট আরো কিছু শেয়ার ছেড়ে দেয়, এটা যদি প্রাইভেট সেক্টরে পুরোপুরি না যায়, অ্যাটলিস্ট পার্শিয়ালি যায়, আপনি দেখবেন যে 2 বছরের মধ্যে দিস কোম্পানি উইল টার্ন ইনটু এ প্রফিটেবল কোম্পানি। তা আমরা অবশ্যই স্টেট ওন এন্টারপ্রাইজকে চাচ্ছি বাজারে নিয়ে আসার জন্য। আমি আবারও বলছি যে লাভজনক এবং অলাভজনক, কারণ প্রাইভেট সেক্টরে গেলে আপনি দেখবেন যে এটার যে প্রফিটেবিলিটি, যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, যেটা পিএনএল, সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এটা বাজারের জন্য দরকার, সরকারের জন্য দরকার, কারণ এই আমাদের পরের টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠান বছর বছর লস করবে অথবা কম লাভ করবে, সেটার চেয়ে যদি এটা বাজারে আসে, সেটা বাজারের জন্য ভালো, বিনিয়োগকারীদের জন্য একটা সুবিধা, ফরেন ইনভেস্টরদের জন্য একটা বড় বিনিয়োগযোগ্য। ছোট্ট করে একটু বলেন, আমরা আলোচনা শেষে দিকে বলবো, সেটা হচ্ছে ব্রোকারেজ হাউস অ্যাসোসিয়েশন, আপনাদের যারা সংগঠন রয়েছে তাদের ব্যাপারে বারবার অভিযোগ থাকে অনেক ধরনের। এখন কি অবস্থা পটপুরোতে পরে সব মিলে এখন বর্তমান পরিস্থিতি? আমাদের ধরেন ঢাকা চিটাং মিলে তো 500 ব্রোকারেজ আছে, বাট আপনি যেটা বললেন যে সেটা যথার্থই বলেছেন, কিন্তু ধরেন আপনি যদি অভিযোগগুলি দেখেন যে টোটাল আপনার 1%-এর নিচে অভিযোগ আছে, বাট অভিযোগ তো অভিযোগই, সেটা আমরা কোনোভাবেই ডিজোন করতে পারবো না। সেটা দায়িত্ব নিয়ে বলছি যে আমরা এটা যাতে জিরোতে আসে সেটার জন্য কাজ করে যাচ্ছি এবং কন্টিনিউয়াসলি কাজ করে যাব। এটা রেগুলেটরদের সাথে প্রতি সপ্তাহে আমাদের মিটিং হচ্ছে, স্টক এক্সচেঞ্জের সাথে মিটিং হচ্ছে, এই ব্যাপারে আমাদের জিরো টলারেন্স। যদি আমাদের সদস্য, আমাদের ফ্র্যাটার্নিটি, আমাদের কমিউনিটি, ওনাদের নিয়ে আমাদের সমস্যা, বাট এই সমস্যা থেকে আমরা বেরিয়ে আসবোই। অনেক অনেক ধন্যবাদ সেভাবে আপনাদের আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। দর্শক, আলোচনা করছিলাম পুঁজিবাজারের সার্বিক অবস্থানে। আমাদের সাথে ভার্চুয়ালি আলোচনায় যুক্ত ছিলেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম। এবার বন্ধ বাণিজ্যের খবর।
নানা প্রতিবন্ধকতায় বিদায়ী অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে প্রায় 2 লাখ মেট্রিক টন বিভিন্ন পণ্য। বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেনাপোল বন্দরে আছেন সহকর্মী আজিজুল হক, সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। স্থলপথে ভারতের সাথে যে আমদানি বা রপ্তানি বাণিজ্য হয়, যোগাযোগ ব্যবস্থা সহজ হয়, তার প্রায় 80% হয়ে থাকে বেনাপোল বন্দর দিয়ে। তবে গত কয়েক বছর ধরে এই বন্দর দিয়ে আমদানি বাণিজ্যের ক্ষেত্রে নানান অনিয়ম, দুর্নীতি, বন্দর থেকে মিথ্যা ঘোষণা দিয়ে পণ্য আমদানি, পণ্য পাচার এবং বৈধ সুযোগ সুবিধা বঞ্চিত হয়ে অনেক ব্যবসায়ীরা বেনাপোল বন্দর ছেড়ে চলে যাওয়ায় কিন্তু আমরা দেখতে পেয়েছি এই বন্দরটিতে বড় ধরনের কিন্তু যে আমদানি বাণিজ্যের পরিমাণ সেটি কিন্তু কমেছে। পাশাপাশি কিন্তু আমদানি কমায় তার বিরূপ প্রভাব পড়েছে কিন্তু রাজস্ব আয়ের উপরে। আপনাকে যদি একটি তথ্য আমি জানাই, 2024-25 অর্থ বছরে বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি হয়েছে 15,99,209 মেট্রিক টন বিভিন্ন ধরনের পণ্য এবং 2025-26 অর্থ বছর হিসেবে আমদানি পণ্যের পরিমাণ ছিল 14,02,144 মেট্রিক টন। অর্থাৎ 2024-25 অর্থ বছরের চাইতে 2025-26 অর্থ বছর এসে কিন্তু বেনাপোল বন্দরে আমদানি কমেছে 1,97,065 মেট্রিক টন এবং এই আমদানি কমায় কিন্তু রাজস্ব আয়ের উপরে কিন্তু বড় একটা বিরূপ প্রভাব পড়েছে। অর্থাৎ 2025-26 অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি 25-26 অর্থ বছরে বেনাপোল বন্দরে আমদানি পণ্য থেকে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল 11,290 কোটি টাকা এবং বছর শেষে রাজস্ব আদায় হয়েছে মাত্র 6,559 কোটি টাকা। অর্থাৎ গেল অর্থ বছর অর্থাৎ 25-26 অর্থ বছরে কিন্তু রাজস্ব আয় কমেছে 4,731 কোটি টাকা এবং এই আমদানি রপ্তানি বাণিজ্যের বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতি চলতে থাকে, সামনের বছরও কিন্তু বড় ধরনের রাজস্ব ঘাটতির কিন্তু সংখ্যা দেখা যাচ্ছে এবং গত মাসেই কিন্তু বেনাপোল স্থলবন্দর থেকে আমদানি পণ্য পাচার সহ নানান অনিয়মের অভিযোগে কিন্তু 4টি মামলা দায়ের হয়েছে বেনাপোল পোর্ট থানায় এবং এই 4টি মামলায় কিন্তু বন্দর, কাস্টমস, বন্দরের নিরাপত্তা কর্মী, সিএনএফ ব্যবসায়ী, ট্রান্সপোর্ট ব্যবসায়ী সহ কিন্তু 57 জন কিন্তু আসামি হয়েছে আমরা দেখতে পেয়েছি। তবে এখনো পর্যন্ত কিন্তু পুলিশ এই ধরনের অপরাধ শনাক্ত করে এই ধরনের অপরাধীদের কাউকে কিন্তু গ্রেপ্তার করতে পারেনি। আমরা কথা বলেছি বন্দর কর্তৃপক্ষের সাথে, তিনি আমাদেরকে বলেছেন যে নানান প্রতিবন্ধকতায় কিন্তু বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমেছে, তবে সামনের দিনে যেন আমদানি বাড়ে তার জন্য তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। একই কথা কিন্তু আমাদেরকে কাস্টম কর্তৃপক্ষ বলেছেন। সাধারণ ব্যবসায়ীরা বলেছেন বেনাপোল বন্দরে ব্যবসায়িক পরিবেশ রক্ষা করতে গেলে যে আমদানি এবং রপ্তানি বাণিজ্যের যে নিরাপত্তা, সেই নিরাপত্তা কিন্তু বন্দর এবং কাস্টমসের নিশ্চিত করতে হবে। বাণিজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে কিন্তু আবারও বেনাপোল বন্দরে ব্যবসায়িক পরিবেশ ফিরে আসবে। তো এই ছিল বেনাপোল স্থলবন্দর থেকে যে নানান অনিয়ম, দুর্নীতি এবং নানান সমস্যার কারণে বেনাপোল বন্দরে যে গেল অর্থ বছরে 1,93,000 মেট্রিক টন আমদানি কমেছে তার সর্বশেষ। আমদানি রপ্তানি কার্যক্রমের সবশেষ পরিস্থিতি জানতে এখন সরাসরি ছিলাম বেনাপোল স্থলবন্দরে। চলতি অর্থ বছরে আয়কর রিটার্নের ন্যূনতম করে থাকছে ছাড়। প্রথমবার আয়কর জমাদারকারী ন্যূনতম কর দেবেন মাত্র 1,000 টাকা। অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ 5,000 টাকা। এনবিআর এমন কৌশল করের ভিত্তি সম্প্রসারণ করে রাজস্ব বাড়াবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। MS আরেফিনের রিপোর্ট। বর্তমানে দেশে কর শনাক্তকরণ নম্বরধারী বা টিআইএন আছে 1,28 লাখ, যার মধ্যে প্রতি বছর রিটার্ন জমা দেন 40 থেকে 42 লাখ করদাতা। টিআইএন থাকা সত্ত্বেও বিশাল সংখ্যক করদাতা রিটার্ন জমা না দেয়ায় আয়কর আহরণের লক্ষ্য পূরণে বরাবরই পিছিয়ে থেকেছে এনবিআর। তাই নতুন 2026-27 অর্থ বছরে নতুন করদাতাদের উৎসাহিত করতে ন্যূনতম করে ছাড় সুবিধা অব্যাহত রেখেছে সংস্থাটি। প্রথমবার রিটার্ন দিলে ন্যূনতম কর 1,000 টাকা দিলেই চলবে। অন্যদের ক্ষেত্রে এই করের পরিমাণ 5,000 টাকা। অনেকগুলি সেবা আছে যেটা 3 নাম্বার ছাড়া সেটা তারা নিতে পারেন না এবং সেই 3 নাম্বারটা যখন নেন তখন তাদের তো ইনকাম ট্যাক্স এটা ফাইল করেন তারা, তখন অনেকেই এখানে শূন্য আয় দেখিয়ে কোনো ধরনের ট্যাক্স নেন না। এটা একটা বিশাল সংখ্যা আমাদের দেশে। এটার ক্ষেত্রে একটা ন্যূনতম একটা যদি ফি করা হয়, আমার মনে হয় যে এটা খুব বড় অঙ্কের হবে না এবং এটা মোটামুটিভাবে সবাই দিতে পারবেন। এছাড়া এবছর থেকে সারা বছর ধরে রিটার্ন দেয়া যাবে, তবে বাধ্যতামূলক রিটার্ন দিতে হবে অনলাইনে। বাজেট প্রস্তাব অনুযায়ী আগে দিলে বেশি কর ছাড় পাবেন করদাতারা। অর্থ বছরের প্রথম প্রান্তিকে রিটার্ন দিলে 25,000 টাকা ছাড় পাওয়া যাবে। দ্বিতীয় প্রান্তিকে রিটার্ন জমায় কোনো প্রণোদনা পাওয়া যাবে না। জানুয়ারি থেকে মার্চ প্রান্তিকে পরিশোধযোগ্য করের 2% আর এপ্রিল-জুন মাসে রিটার্নে দিতে হবে 5% টাকা। আমি এটাকে সামগ্রিকভাবে আমাদের এনবিআর এর যে
কর আহরণের যে কৌশল, সেই কৌশলের অংশ হিসাবে এটাকে দেখতে হবে। আমাদের ব্যবস্থাপনাটাকে আমরা যদি আরও ভালো করতে পারতাম, তাহলে প্রকৃতপক্ষে যদি ওনার কোনো আয় না থাকে এবং উনি যদি জিরো সাবমিট যদি করে থাকেন, তাহলে কিন্তু তার কর হওয়ার কথা না। চলতি অর্থ বছরে বার্ষিক করমুক্ত আয়সীমা 3.5 লাখ টাকা থেকে বাড়িয়ে 4 লাখ টাকা করা হয়েছে। স্ল্যাব অনুযায়ী 10% থেকে 30% হারে কর বসবে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য, সঙ্গেই থাকুন। ও ইঞ্জিন সংকটে রেলওয়ে 1969 সালে 486টি ইঞ্জিন থাকলেও তা কমে এখন 265টিতে। টিকে থাকা ইঞ্জিনের 66%ই মেয়াদ উত্তীর্ণ। রেল কর্মকর্তারাই বলছেন, ইঞ্জিন সংকটে বাড়ছে শিডিউল বিপর্যয় ও দুর্ঘটনা, কমছে গতি। এমন বাস্তবতায় দ্রুত ইঞ্জিন কেনার পরামর্শ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, নতুবা হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। আশার কথা শুনিয়েছেন রেল প্রতিমন্ত্রী, জানান আগামী 1 বছরের মধ্যে বহরে যুক্ত হবে 30টি নতুন ইঞ্জিন। নাজমুস সালেহের রিপোর্ট। উত্তরবঙ্গের জনপ্রিয় ট্রেন রংপুর এক্সপ্রেস প্রতিদিন সকাল 9টা 10 মিনিটে ছেড়ে যায় কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে, কিন্তু রেলের যে তথ্য বোর্ড তা বলছে এই ট্রেনটি ছেড়ে যাবে 1টা 20 মিনিটে, অর্থাৎ প্রায় 5 ঘন্টা বিলম্ব। তবুও কখন ছাড়বে তার সুনির্দিষ্ট তথ্য নেই কারো কাছে। এই রুটের যাত্রীরা বলছেন, উত্তরবঙ্গের প্রায় প্রতিটি ট্রেনেই এমন দুর্ভোগে পড়তে হয় তাদের। গল্পটি 14 জুনের। এদিন উত্তরবঙ্গের ট্রেন নীলসাগর, বুড়িমারি, একতা ও রাজশাহী এক্সপ্রেস যাত্রা করেছে 3 থেকে 4 ঘন্টা বিলম্বে। পূর্বাঞ্চলের চট্টলা ও উপকূল এক্সপ্রেসও পড়েছে শিডিউল বিপর্যয়ে। ফলে সারাদিনই স্টেশনে দীর্ঘ অপেক্ষায় ভোগান্তিতে পড়েন রেলপথের যাত্রীরা। 3 ঘন্টা ধরে বসে আছি, এখনো ট্রেনের কোনো ঠিক নাই, কখন আসবে তাও জানি না। রংপুর থেকে আমরা প্রায় 16.5 ঘন্টায় ঢাকা কমলাপুর এসে পৌঁছাইলাম। প্রত্যেকটা দিন যাত্রী এসে বসে থাকে 2 ঘন্টা 3 ঘন্টা করে। শিডিউল বিপর্যয়ের কারণ জানতে স্টেশন মাস্টারের কক্ষে সময় সংবাদ। তার দাবি, ইঞ্জিন সংকটে সময় মতো চালানো যাচ্ছে না ট্রেন। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে বিলম্ব ট্রেনের সারি। মিটার গেজের ইঞ্জিন সংকটের কারণে আমাদের মিটার গেজের যে ট্রেনগুলো, এই ট্রেনগুলো শিডিউল ধরে রাখা কষ্ট হচ্ছে আমাদের। 1969-70 সালে বাংলাদেশ রেলবহরে ইঞ্জিন ছিল 486টি, যা কমে দাঁড়িয়েছে 265টি। টিকে থাকা ইঞ্জিনগুলোর 66%-ই মেয়াদ পেরিয়ে গেছে বহুদিন আগে। মেকানিকরা বলছেন, পুরানো ইঞ্জিন মেরামতের যন্ত্রপাতিও পাওয়া যায় না এখন। ফলে জোড়াতালি দিয়ে চলছে রেল। 50-60 বছর, 30 বছর, 40 বছর এভাবে আছে, ইঞ্জিন মেরামত করে, রিপেয়ারিং করে, পুরান জিনিস দিয়া নতুন জিনিস একে ভাবা যায় না। একের দিন একের লাগা ভাস করতে। 50-60 বছরের ইঞ্জিন আছে, এই যে 2300-2400 এটাই জোড়া তারা দেশ চালাইতেছে। এমন বাস্তবতায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত ইঞ্জিন কেনা না হলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা। বাণিজ্যিকভাবে তো রেল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত, সেখানে অর্থনৈতিক ক্ষতির মধ্যে পড়বে, যাত্রী সেবা বিঘ্নিত হবে। সেক্ষেত্রে আসলে পুরো রেল পরিচালনা এটা কিন্তু ভেঙে পড়ার আমি একটা বড় সম্ভাবনা দেখছি। আশার কথা শোনালেন রেল প্রতিমন্ত্রী, জানান 6 মাস থেকে 1 বছরের মধ্যে আসবে 30টি নতুন ইঞ্জিন। পুরোপুরি সংকট কাটতে সময় লাগবে আরও। 30টা লোকোমোটিভ যতটুকু পাইপলাইনে আছে সেটাকে আমাকে ধরে নিতে হবে 6 মাস থেকে 1 বছরের মধ্যে আমরা আমরা নতুনভাবে যা করতেছি এগুলি ধরে নিতে হবে যে 2 বছর পর আমরা যে এই সেবাটা নিশ্চিত করতে পারবো। বর্তমানে 6টি প্রকল্পে 166টি ইঞ্জিন কেনার পরিকল্পনা নিয়ে কাজ করছে বাংলাদেশ রেলওয়ে। নাজমুস সালেহী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন এ সময় বাণিজ্য। বকেয়া মজুরিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে শ্রম অসন্তোষে ঝুঁকিতে পড়ে দেশের 31টি চা বাগান। উদ্ভূত পরিস্থিতিতে বাগানগুলো পুনরুজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে সরকার। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানোর পাশাপাশি সিন্ডিকেট ভাঙা গেলে প্রাণ ফিরে পাবে চা শিল্প, আশা সংশ্লিষ্টদের। দিগেন সিংহের তোলা ছবিতে বিস্তারিত ইকরামুল কবিরের রিপোর্ট।
সিলেটের বুরজান চা বাগান 8 মাস বন্ধ ছিল। বাংলাদেশ চা বোর্ড ও জেলা প্রশাসন এই বাগানের 1500 শ্রমিক কর্মচারীর মানবিক দিক বিবেচনায় এনে বাগান পরিচালনায় 1 বছরের জন্য স্থানীয় একটি কোম্পানিকে কেয়ারটেকারের দায়িত্ব দেয়। তবে 8 মাস বাগান বন্ধ থাকাকালীন শ্রমিকদের বেতন ভাতার বিষয়টি ঝুলে আছে। ফার্দার আগ বাড়তে পারে নাই, তখন ওরা চাইছে থার্ড পার্টি কাউকে দিয়ে এটা চালানোর জন্য, তখন ওরা আমাদেরকে প্রপোজ করছে। আমাদের মেডওয়াপ নাই, আর তারপরে মেডিকেলের কোনো চিকিৎসার খরচ নাই। মাছ কোম্পানির এক মালিকে আমরা লগে সহযোগিতা করছে, করার পরে তাই নিয়ে আমরা কইছে তোমরা কাজ করো, আমরা তোমরা সহযোগিতা কইরা যাবো। নিরিখের উপরে নির্ভর আমরা ওই যে 178 টাকা এটাই দিই। 2024 সালের 5 আগস্ট পরিবর্তিত পরিস্থিতিতে কিছু চা বাগানের মালিক বাগান রেখে পালিয়ে যান। এতে বাগান ব্যবস্থাপনায় বিশৃঙ্খলা দেখা দেয়। অনেক বাগানে শ্রমিকের মজুরি সঠিকভাবে পরিশোধ না করায় শ্রমিক অসন্তোষ দেখা দেয়। দেশের 172 বাগানের মধ্যে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগান সহ 31 চা বাগান ঝুঁকির মধ্যে পড়ে। চা বাগানের চলমান সংকটে সবচাইতে আতঙ্কের মধ্যে আছে চা বাগানের শ্রমিক ও কর্মচারীরা। এমন পরিস্থিতিতে এই সংকট মোকাবেলায় সরকারের সহযোগিতা কামনা করেছেন তারা। সরকারের আন্তরিক সহযোগিতা কামনা করছি, যাতে চা শিল্পকে রক্ষার্থে সরকার এগিয়ে আসেন এবং শ্রমিকদের যাতে সুন্দরভাবে তাদের ছেলেমেয়ে পরিবার পরিজনের জীবনযাপন করে, সেটাই আমাদের চাওয়া। এমন পরিস্থিতিতে বাংলাদেশ চা বোর্ডের প্রতিনিধি বলছেন, বাগান পরিচালনায় স্বচ্ছতা আনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাগানগুলো সরকারি সহায়তার আওতায় আনা জরুরি। সরকার প্রণোদনা এই মুহূর্তে প্রয়োজন। এই দুটি কম্বিনেশন করে যদি বাগানগুলো তোলা যাবে, আদারওয়াইজ আমার মনে হয় এই বাগানগুলো আর সেখান থেকে তোলা মুশকিল হয়ে দাঁড়াবে। তবে চা শিল্পের সঙ্গে জড়িত অভিজ্ঞ ব্যক্তিদের মতে সিন্ডিকেটের কারণে বাগানগুলো চায়ের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হওয়ার কারণে গোটা শিল্প ঝুঁকির মধ্যে পড়েছে। থোক বরাদ্দ হিসেবে 10 বছর 15 বছর মেয়াদে আমাদের 1010 কোটি টাকা যদি দেওয়া হয় তাহলে আমরা সহায়তা পাবো। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির 22 জুন জাতীয় সংসদে জানিয়েছেন, শ্রমিক কর্মচারীদের বকেয়া মজুরিকে কেন্দ্র করে শ্রম অসন্তোষ সংক্রান্ত একটি বিশেষ প্রতিবেদনে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর 31টি চা বাগানকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে। বাংলাদেশ চা বোর্ড এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহায়তায় বন্ধ হয়ে যাওয়া বুরজান ও ফুলতলা চা বাগান পুনরায় চালু করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। কিছুদিন পরই হয়ে পড়ে অচল। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে বলে অভিযোগ নগরবাসীর। সিটি কর্পোরেশন বলছে, প্রকল্প পরিচালনায় তাদের সঙ্গে কোনো সমন্বয় করা হয়নি। নওশাদ আহমেদ চৌধুরীর ছবিতে উপবণিকের রিপোর্ট। সিলেটকে স্মার্ট নগরীতে রূপান্তরিত করতে 2017 সালে ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের কাজ শুরু হয়। 2020 সালে নগরীর 62টি স্থানে 126টি ওয়াইফাই অ্যাক্সেস পয়েন্ট চালু হয়। ঘোষণা ছিল প্রতিটি পয়েন্টে একসঙ্গে 500 জন ব্যবহারকারী সর্বোচ্চ 10 Mbps গতিতে বিনামূল্যে ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। কিন্তু উদ্বোধনের কিছুদিন পরই অচল হয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রকল্পটি বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল 2022-23 অর্থবছরে রক্ষণাবেক্ষণ ও প্রকল্পের ব্যয় মেটাতে সিটি কর্পোরেশনকে পুরো বরাদ্দের জন্য চিঠি দিলেও তা সম্ভব হয়নি। বর্তমানে নগরীর কোনো ওয়াইফাই পয়েন্টেই নেই ইন্টারনেট। এই প্রকল্পের মাধ্যমে মানুষের টাকা লুটপাট করা হয়েছে অভিযোগ নগরবাসীর। এটির সুফল আমরা আসলে পাচ্ছি না। আসলে তো এখানে সরকারের নিশ্চয় অনেক কোটি কোটি টাকা ব্যয় করা হয়েছে, কিন্তু সেটির সুফল যারা পাবে সেই সুফল থেকে আসলে আমরা বঞ্চিত। নো কানেকশন বা বিভিন্ন সমস্যা, প্রতি লাইনের সমস্যা, বিভিন্ন সমস্যা দেখায়। আমরা চাই যে যত দ্রুত সম্ভব বর্তমান সরকার এটা বাস্তবায়ন করুক এবং সিলেটের 10 লক্ষ মানুষের এই ওয়াইফাই সুবিধাটা উপভোগ করুক। সিটি কর্পোরেশন বলছে, প্রকল্প পরিকল্পনায় তাদের সঙ্গে কোনো সমন্বয়ই করা হয়নি, অথচ রক্ষণাবেক্ষণের পুরো দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে তাদের ওপর। তবে নতুন করে বরাদ্দ পেলে প্রকল্পটি আবারও চালুর আশ্বাস সংশ্লিষ্টদের। প্রকল্পটা আসলে ফল্টি ছিল, যার কারণে দেখা যায় যে আপনার এই ওয়াইফাইয়ের এটা 1 বছরে কিছুটা আপনারা সুবিধা পেলেন, পরবর্তীতে এটা স্টপ হয়ে গেল। এটা প্রকল্প ডিজাইন করার সময় এটা চিন্তা ভাবনায় রাখা উচিত ছিল যে এটা টেকসই হবে কিনা। বর্তমান সরকার যদি আমাদেরকে এই বিষয়ে সহায়তা করে এবং নির্দেশনা প্রদান করে, তাহলে আমরা পুনরায় এটি চালু করার উদ্যোগ গ্রহণ করব। প্রকল্পটিতে ব্যয় হয় প্রায় 30 কোটি 20 লাখ টাকা। স্মার্ট সিটির প্রতিশ্রুতি থাকলেও বন্ধ হয়ে আছে এইসব কোটি টাকার ওয়াইফাই সুবিধা।
সংশ্লিষ্টদের কার্যকরী উদ্যোগ এখন শুধুই সময়ের দাবি। অপু বণিক, সময় সংবাদ, সিলেট। শেরপুরের পাহাড়ি এলাকায় বাণিজ্যিকভাবে শুরু হয়েছে লটকন চাষ। অনুকূল আবহাওয়ায় ফলনে এবার ভালো, কম খরচে অধিক লাভ, সহজ পরিচর্যা ও আশানুরূপ দাম পাওয়ায় বাড়ছে নতুন বাগান। গাছের গোড়া থেকে আগা পর্যন্ত থোকায় থোকায় ঝুলছে হলুদাব, পাকা আর আধা পাকা লটকন। দৃষ্টিনন্দন গাছগুলোতে এখন চলছে ফল সংগ্রহের কাজ। শেরপুরের শ্রীবর্দী, ঝিনাইগাতি ও নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত সময় পার করছেন চাষি ও শ্রমিকরা। সংগ্রহ করা লটকন বাছাইয়ের পর প্লাস্টিকের ঝুড়িতে করে পাঠানো হচ্ছে জেলা শহর সহ দেশের বিভিন্ন প্রান্তে। উৎপাদন খরচ কম, সহজ পরিচর্যা ও লাভজনক হওয়ায় প্রতি বছর পাহাড়ি এলাকায় বাড়ছে লটকনের বাগান। বাজারে ভালো দাম পাওয়ায় ফল চাষে আগ্রহ বাড়ছে নতুন উদ্যোক্তাদেরও। অনুকূল আবহাওয়া ও রোগ বালাইয়ের আক্রমণ কম থাকায় এবার ফলন হয়েছে প্রত্যাশার চেয়েও বেশি। তেমন কোনো একটা খরচ নেই, রোপণের সময় যা একটু খরচ, আর ঠিক মতন পরিচর্যা করলে দেখা গেছে যে বছর শেষে ভালো একটা মুনাফা আসবে। এটা হচ্ছে একটু বড় সাইজের হয়, তো এটার ভিতর থেকে 4টা-5টা এরকম করে বিচিটা বের হয়। পাহাড়ি এই নটকন এটা মিষ্টি বেশি, বড় বেশি, এটার লেগে মনে করেন যে আঙ্গুর চাহিদা। নটকন বড় হচ্ছে, পাকতেছে, আস্তে আস্তে পায়রা বারে বিক্রি করতেছি। এই জাত বাজারে যখন আমরা বিক্রি করি তো তুলনামূলক অনেক লটকনের সাথে বেশি দামে বিক্রি করি। লটকন চাষ সম্প্রসারণে কৃষকদের নিয়মিত প্রশিক্ষণ, কারিগরি পরামর্শ ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। এই লটকন চাষের সম্প্রসারণ করার জন্য আমরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রতিনিয়তই কাজ করে যাচ্ছি এবং কৃষকদেরকে বিভিন্ন প্রযুক্তিগত সহায়তা দিয়ে যাচ্ছে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় প্রায় 70 হেক্টর জমিতে লটকনের চাষ হয়েছে। স্থানীয় বাজারে প্রতি কেজি লটকন 100 থেকে 120 টাকা দরে বিক্রি হচ্ছে। সময় সংবাদ, শেরপুর। নানা সমস্যায় জর্জরিত জামালপুর বিসিক শিল্পনগরী। রাস্তাঘাট বেহাল আর রাতের অন্ধকারে বখাটেদের উৎপাত যেন নিত্যদিনের সঙ্গী। নগরীতে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে ভোগান্তিতে মালিকরা। যত্রতত্র ফেলা ময়লা আর আবর্জনায় মশার বিস্তার। জামালপুরের বিসিক শিল্পনগরীর এ দুর্দশা। 1980 সালে জামালপুর টাঙ্গাইল মহাসড়কের দাপনিয়া এলাকায় 197টি প্লট নিয়ে গড়ে ওঠে বিসিক শিল্পনগরী। শুরুতে 82টি কারখানা গড়ে উঠলেও বর্তমানে 12টিই বন্ধ, কারণ দীর্ঘদিন ধরে নেই রাস্তাঘাট সংস্কার কিংবা উন্নত করা হয়নি ড্রেনেজ ব্যবস্থা। এমনকি বাতির ব্যবস্থা না থাকায় নিরাপত্তারও ঝুঁকি রয়েছে। এতে দিন দিন কমছে শ্রমিকের সংখ্যা, মালামাল যন্ত্রপাতি নষ্ট হয়ে একের পর এক বন্ধ হচ্ছে কারখানা। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই, আর যেগুলো ছোটখাটো নিষ্কাশনের ব্যবস্থা ড্রেন আছে এই ময়লায় ভরাট হয়ে থাকে। আমাদের জামালপুর বিসিকে অনেক জায়গা খালি আছে যেগুলোতে এখনো শিল্প প্রতিষ্ঠান হয় না। জলবদ্ধের কারণে আর কেউ এখানে কারখানা করে না। পরিবেশ না থাকার কারণে অনেক মেল কারখানা বন্ধ আছে। তবে দ্রুত সব সমস্যা সমাধানের আশ্বাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। জামালপুরের সবগুলো প্লটই বরাদ্দ হয়ে গেছে। দুর্ভাগ্য যে কিছু কিছু কারখানা আমাদের ঋণ খেলাপির কারণে তাদের কারখানাগুলো বর্তমানে বন্ধ রয়েছে। আমাদের শিল্পনগরীর ভিতরে যদি কোনো সিক বা বন্ধ ইন্ডাস্ট্রি থাকে, এই ক্ষেত্রে এগুলা তারা কিভাবে নিরসন করা যায়, ইতিমধ্যে আমরা এই রিপোর্টগুলো আমাদের প্রধান কার্যালয়ে প্রেরণ করেছি। 26 একর জায়গা জুড়ে গড়া বিসিক শিল্পনগরী থেকে সরকারি রাজস্ব আয় হয় বছরে 100 কোটি টাকা। সময় সংবাদ, জামালপুর। দেখছেন এসময় বাণিজ্য। ডাচ বাংলা ব্যাংকের অ্যাপে বাংলা কিউআর ব্যবহারের মাধ্যমে ক্যাশলেস লেনদেনকে উৎসাহিত করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রোববার রাজধানী শাহবাগে আজিজ সুপার মার্কেটে তিনি বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। এর আগে প্রধানমন্ত্রীর অর্থ পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির ইন্দিরা রোডে ডাচ বাংলা ব্যাংকের অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর ব্যবহার করে কেনাকাটা করেন। উভয় অনুষ্ঠানে ডাচ বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহতেশামুল হক খান এবং বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান উপস্থিত ছিলেন। দেউলিয়া হওয়ার দ্বার প্রান্ত থেকে ঘুরে দাঁড়িয়ে নতুন স্বীকৃতি পেল শ্রীলঙ্কা।
3 বছর আগের ভয়াবহ অর্থনৈতিক সংকট কাটিয়ে দেশটিকে আবারও উচ্চ মধ্যম আয়ের দেশ হিসেবে শ্রেণীভুক্ত করেছে বিশ্বব্যাংক। বিশ্লেষকরা বলছেন, শিল্প, পর্যটন ও আর্থিক খাতের পুনরুদ্ধারই এই সাফল্যের প্রধান ভিত্তি। 2022 সালে ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটে পড়ে খেলাপি রাষ্ট্রে পরিণত হয়েছিল শ্রীলঙ্কা। বৈদেশিক মুদ্রার তীব্র সংকট, জ্বালানি ও খাদ্য ঘাটতি এবং ঋণ পরিশোধে ব্যর্থতায় দেশটি কার্যত দেউলিয়া হওয়ার মুখে পৌঁছে যায়। তবে মাত্র 3 বছরের ব্যবধানে সেই সংকট অনেকটাই কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে দ্বীপরাষ্ট্রটি। বিশ্বব্যাংকের সর্বশেষ আয়ভিত্তিক শ্রেণীবিন্যাসে শ্রীলঙ্কাকে আবারও উচ্চ মাধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। সংস্থাটির তথ্য অনুযায়ী 2025 সালে দেশটির অর্থনীতি 5% প্রবৃদ্ধি অর্জন করেছে। বিশ্লেষকরা বলছেন, শিল্প খাত ও পুনরুদ্ধারের পাশাপাশি পর্যটন ও আর্থিক সেবা খাতের শক্তিশালী প্রবৃদ্ধি এই সাফল্যের মূল চালিকা শক্তি। শ্রীলঙ্কার এই অর্জনকে পুনরুদ্ধারের এক অনন্য গল্প হিসেবে উল্লেখ করেছে বিশ্বব্যাংক। সংস্থাটি বলছে, অল্প ব্যবধানে হলেও উচ্চ মধ্যম আয়ের সীমা অতিক্রম করতে পারা দেশটির অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরে আসা গুরুত্বপূর্ণ ইঙ্গিত। এই শ্রেণীবিন্যাস দেশগুলোর মাথাপিছু জাতীয় আয়ের ভিত্তিতে নির্ধারণ করা হয় এবং বৈশ্বিক অর্থনীতির অবস্থান মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ সূচক হিসেবে বিবেচিত হয়। 2019 সালের স্টার সানডের সন্ত্রাসী হামলা, কোভিড-19 মহামারী এবং বৈদেশিক লেনদেনের ভারসাম্য সংকটের 2022 সালে ভয়াবহ মন্দায় পড়ে শ্রীলঙ্কা। তবে কঠোর অর্থনৈতিক সংস্কার, আন্তর্জাতিক সহায়তা এবং উৎপাদন ও সেবা খাতের পুনরুদ্ধারের মাধ্যমে দেশটি আবারও প্রবৃদ্ধির পথে ফিরেছে। বিশ্বব্যাংকের নতুন স্বীকৃতি সেই প্রত্যাবর্তনেরই আন্তর্জাতিক স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। শিউলি রোজা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 3 মাস ধরে চাঙ্গা ঢাকা স্টক এক্সচেঞ্জ। পুঁজিবাজার নিয়ে সরকারের ভাবনার প্রতিচ্ছবি হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বন্ধ প্রতিষ্ঠানে শেয়ারের দাম বৃদ্ধিতে শঙ্কা। আয়কর রিটার্নে ন্যূনতম করে থাকছে ছাড়। প্রথমবার জমাকারীকে দিতে হবে সর্বনিম্ন 1000 টাকা। ভিত্তি সম্প্রসারণ করে রাজস্ব বাড়ার আশা দেখছেন অর্থনীতিবিদরা। এবং শ্রম অসন্তোষে ঝুঁকিপূর্ণ চা বাগান পুনরুজ্জীবিত করার উদ্যোগ সরকারের। ব্যবস্থাপনায় স্বচ্ছতা ফেরানো, সিন্ডিকেট ভাঙার তাগিদ, ন্যায্য মূল্য নিশ্চিতের পরামর্শ। এই ছিল এ সময় বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর দুপুর 12টার সময় সংবাদের সঙ্গে থাকবেন জিন্নাতারা দশোয়া। কাজল, আপনাকে ধন্যবাদ। দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।